একটা জিনিস আমি বারবার করে বলছি, যখনই আমি এআই নিয়ে লিখি লোকে ভাবে যে আমি ফালতু ভয় দেখাচ্ছি। না, আমি ফালতু ভয় দেখাচ্ছি না। আমি সারাদিন এআই নিয়ে কাজ করি, সেটা রিসার্চের কাজ হোক, এআই দিয়ে কোনো প্র্যাকটিক্যাল কাজ হোক, যারা আমার কাছাকাছি আছে সবাই জানে। ইনফ্যাক্ট আমার লেখালেখির মধ্যেও প্রচুর এআই থাকছে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটা আপনাদের পক্ষে দেখতে পাওয়া সম্ভব নয়, কারণ এটা আমার একটা পেশা। আমি এই এআইয়ের ওপর বেস করেই বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সিওদের মডার্নাইজ করছি, রাইট? এটা আমার একটা পেশার মধ্যেই বলতে পারেন, যে কী করে এআই কাজে লাগিয়ে তার কোম্পানিকে মডার্নাইজ করা যায়, আরও লিম অ্যান্ড স্লিম করা যায়, এফিসিয়েন্ট করা যায়। আমি তো এই কাজটাই করি অ্যাজ এ কনসালটেন্ট। তো এটা তো অবভিয়াসলি আপনাদের এটা বুঝতে হবে যে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানিতে কী হচ্ছে, কীভাবে লোক ছাঁটাই হচ্ছে এআইয়ের জন্য, কীভাবে রিপ্লেস হচ্ছে, এআই কোনটা পারছে কোনটা পারছে না, কোথায় এখনও মানুষের লোক লাগবে লাগবে না। একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ইতিহাস কিন্তু খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে যেখানে মানুষকে সস্তায় মেশিন দিয়ে রিপ্লেস করা যায়, সেখানে মেশিন বরাবর দিতে এসছে। অ্যান্ড লেট মি গিভ ইউ কাপল অফ এক্সাম্পল। তো প্রথম আপনাদের একটা জিনিস খুব আমি ভালো করে বলি, যে এই 2025-এর এই 2025-এর ফেব্রুয়ারি মাসে প্রথম, অর্থাৎ লাস্ট মাসে ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল খরচের মধ্যে একটা খরচ থাকতো হচ্ছে তাতে সার্ভার কস্ট, ক্লাউড কস্ট, সফটওয়্যার কস্ট, আর একটা ছিল ম্যান পাওয়ার কস্ট। এই ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারি মাসে ফর দ্য ফার্স্ট টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো মেশিনের পেছনে, অর্থাৎ এআই টোকেনের পেছনে বেশি খরচ করেছে রাদার দ্যান হিউম্যান বিং। অর্থাৎ লোকজনকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যে মাইনা দিতে হচ্ছে তার থেকে মেশিনের পেছনে গেছে। এবং কার্ভটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারতেন যে এই একদম এআই টোকেনটা এইভাবে উঠছে, আর ম্যান পাওয়ার কস্টটা লাস্ট 2 বছর ধরে প্রায় স্টেবল হয়ে গেছে, বা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ আরও বেশি ছাঁটাই হবে। ব্যাপারটা হচ্ছে যে মানুষ আরও বেশি ছাঁটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, এবং তারপর মেশিনের কস্ট বাড়ছে। এটা নাম্বার, এটা বিপ্লব পাল বলছেন, এটা নাম্বার বলছে। তো আপনি স্বীকার করতে চান আর না চান সেটা আপনার ব্যাপার, বাঙালি কি স্বীকার করবে না করবে সেটা তার ব্যাপার, বাট দিজ আর দ্য ফ্যাক্ট থিংস। কিন্তু আমি ইতিহাসগুলো বলে নিই প্রথমে। কালকে যেমন একজন লিখলেন, দাদা তার মানে কি ফিজিক্স জানা লোকের দরকার হবে না, তার মানে কি ম্যাথ জানা লোকের দরকার হবে না? আমি বলবো হ্যাঁ, ফিজিক্স ম্যাথ তো বেসিক জিনিস সবসময় জানতে হবে, কিন্তু বেসিক লেভেলে গিয়ে ভালো করে জানতে হবে, যাতে আপনি কোনো একটা সেটা দিয়ে বিজনেস প্রবলেম সলভ করতে পারেন, টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারেন। শুধু বিশুদ্ধ ফিজিক্সের থিওরি বা এই জানলাম, সেগুলো কিন্তু ভ্যালু আস্তে আস্তে কমে যাবে, কারণ ওগুলো এআই অনেক বেটার করবে। ওকে, ইভেন থিওরিটিক্যাল ইনোভেশন এআই করবে, এটা আমি বারবার করে বলছি, কারণ অলরেডি এআই সেই জায়গায় পৌঁছে গেছে। ইটস নট এ ফিউচার, ইটস অলরেডি হ্যাপেনিং, এটা হচ্ছে। তা আমি কী ইতিহাসটা বলছি সেটা আমি আপনাকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন কী বলছে। আচ্ছা, একটা জিনিস দেখুন, আপনারা জানেন যে যখন রাইফেল আসা শুরু হলো পৃথিবীতে, মাস্কেট রাইফেল যখন আসা শুরু হলো, তখন তীর ধনুক আস্তে আস্তে যুদ্ধক্ষেত্র থেকে হারিয়ে গেল। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আমরা গল্প করি 1550 ব্রিটিশ আর্মি, মানে কিংস আর্মি বলতো তখন, রাজার। সেই সময় সবে মাস্কেটের প্রয়োজন হচ্ছে। তো মাস্কেট বন্দুক ছিল হচ্ছে ওই গাদা বন্দুক আর কি, মানে ওই ওই বারুদ পুড়ে গুলি দিত, দিয়ে ফায়ার করত। মাস্কেট বন্দুক মিনিটে 2 মিনিটে একটা ফায়ার করতে পারতো, যেত কতটা, 50 মিটার, 50 মিটার না, 30 থেকে 40 মিটার, এবং টার্গেট লাগাতে পারতো না। আর সেখানে ইংলিশ লং বো, যেটা তো লম্বা ধনুক বলে, এভাবে টেনে একদম মাটির সাথে, ওদের একটা স্ট্যান্ডার্ড বলে, সেই লং বো 200 মিটার, অর্থাৎ প্রায় তার রেঞ্জ ছিল মাস্কেটের প্রায় 4 গুণ, ফায়ার করতো 12 টাইমস মোর, মিনিটে 12টা করে, এবং অ্যাকিউরেসি ছিল দুর্দান্ত, পেনিট্রেশন পাওয়ার ছিল অন্তত 5 টাইমস। অর্থাৎ মাস্কেট রাইফেলের থেকে ইংলিশ লংবো অনেক শক্তিশালী ওয়েপন, মানে কম্পেয়ার করা যায় না। কিন্তু তারপর আমরা দেখব 20 বছরের মধ্যে ব্রিটিশ আর্মি, অর্থাৎ কিংস আর্মি, ওই লো কোয়ালিটির মাস্কেট বন্দুকধারী সেনাদেরই আস্তে আস্তে বিজয় হলো, এবং আস্তে আস্তে ইংলিশ লংবো আমরা দেখব 50 বছরের মধ্যে হারিয়ে যাবে। এবং ইংলিশ লংবোর যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বন্দুক আসতে অন্তত 1910 1920 লেগেছে। ওরকম খুব হাই কোয়ালিটি রাইফেল, যেটা 200 মিটার ছুটতে পারে, ইজ ভেরি ডিফিকাল্ট, 200 মিটার অ্যাকিউরেটলি ছুটতে পারে এবং ওই রেটে পেনিট্রেট করতে পারে। মানে আগামী শতাব্দীতে শুধুমাত্র সেই কোয়ালিটি রাইফেল
মানুষ তৈরি করতে পেরেছে, কিন্তু তারও 400 বছর আগে কিন্তু সেই রাইফেল হাওয়া হয়ে গেছে, সরি তার সেই লংবো হাওয়া হয়ে গেছে। তো কেন হলো? ওরা ঐতিহাসিকরা বলছেন কারণটা এটাই যে একটা লোকের ওই লংবো ছুটতে প্রায় 10 বছরের ট্রেনিং লাগতো, 10 বছরের ট্রেনিং লাগতো, এবং তার মাসেল, তার এই ভীষণ রকমের একদম মানে সেই ট্রেনিং এবং অ্যাকিউরেসি প্র্যাকটিস করে 10 বছর বাদে একটা লংবো প্রপার একটা লংবো ছোড়ার মতো আর্চার তৈরি হতো, মানে ধনুর্বিদ তৈরি হতো। এবং গোটা ইংল্যান্ডে মোটে 5,000 থেকে 6,000-এর বেশি তৈরি করা যেত না একটা গিভিন টাইম, ওর পুরো নয়, কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। আর মাস্কেট বন্দুক কি কোনো ব্যাপার না, একটা চাষার ছেলেকে নিয়ে এসো, শিখিয়ে দাও, বন্দুকে ফেলো, ফ্যাট করে মারো, হয়ে গেল। তার মাসলও লাগছে না, কিছুই লাগছে না, দিলে মারলে হয়ে গেল। অর্থাৎ ম্যান পাওয়ার পেতে কোনো অসুবিধা নেই, ম্যান পাওয়ার পেতে অসুবিধা নেই, এই জায়গাটার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখুন। আজকে যত ব্যবসায়ী আছে সবাইকে জিজ্ঞাসা করুন তাদের সমস্যা কি, সব দাদা ম্যান পাওয়ার পাচ্ছি না, লোক পাচ্ছি না, ঠিক লোক পাচ্ছি না যে কাজটা করতে পারবে। প্রত্যেকের একটা প্রবলেম, কেউ বলবে না সরকার, গভর্নমেন্ট, পলিটিক্স, যারা ব্যবসা করেন বলবে ম্যান পাওয়ার হচ্ছে মেন প্রবলেম, আমি ঠিকঠাক ম্যান পাওয়ার পাচ্ছি না। এবার এখানেই কিন্তু একটা সমস্যা আপনি খেয়াল রাখবেন, যে একটা ছেলেকে আপনি বোঝার চেষ্টা করুন, আজকে আমাদের একটা ছেলেপুলেকে ট্রেন করতে পুরো 12 বছরের স্কুল এডুকেশন, তারপর তাকে 4 বছরের ব্যাচেলার, 2 বছরের মাস্টার, তারপরে পিএইচডি, মানে একদম প্রায় 20 মানে একদম 15 থেকে 20 বছরের এডুকেশন দিতে হচ্ছে একটা ছেলেকে তৈরি করতে। তারপর সে কিছু ম্যাথ বা ফিজিক্সের বা ইঞ্জিনিয়ারিংয়ের কিছু আউটপুট দিতে পারছে। এআই কোনো ট্রেনিংয়ে দিতে হচ্ছে না, খুব বেশি হলে আপনি আপনার জিনিসের ওপর 1 ঘন্টা ট্রেন করুন, র্যাক দিয়ে হয়ে যাবে, আর কিছু লাগছে না, একদম মাস্কেট বন্ধু। এবার আপনি বলবেন যে এআই তো মানুষের মতো অত ভালো কাজ করতে পারছে না, চিন্তা করতে পারছে না, সো হোয়াট, যা কাজ করছে যথেষ্ট, ইনাফ টু ডু দ্য বিজনেস। এইখানে পাতো আমি কেন একটা 20 বছরের ট্রেন্ড হওয়ার ছেলেকে নেবো যার পেছনে আমাকে প্রচুর খরচ করতে হবে? আর পাবো না তো লোক। আজকে কটার ছেলে ভালো ফিজিক্স জানে না, হাজার হাজার ফিজিক্স এমএসসি ঘুরে বেড়াচ্ছে। সেম থিং উইথ ইঞ্জিনিয়ারিং, আমি তো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এইসবই তো সারা জীবন কাটালাম, ম্যাথামেটিক্সে কাটালাম। কজন ভালো জানে? খুব কম, সবার হাতে সার্টিফাইড ডিগ্রি আছে। ভালো জানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারে, লোক পাই নেই। এখানে কিন্তু এআই মেরে দিচ্ছে খেলাটাকে, যে ট্রেন করতে ততদিন লাগছে না, উপরন্তু আমি যা ঠিকঠাক করার আমি লোক পেয়ে যাচ্ছি, মাত্র অল্প কয়েকজন ঠিকঠাক জানা লোক থাকলে আমি চালিয়ে দিচ্ছি। সুতরাং আপনাদের এই ইতিহাসটাকে স্মরণে রাখতে হবে যে হিস্ট্রি ইজ মুভ বাই বিজনেস। আপনার ইমোশনে কিন্তু চলবে না, আপনার আবেগ বলছে মানুষ টিকে থাকবে, তাতে চলবে না। সেই আবেগ কিন্তু স্কটল্যান্ডেও ছিল, ইংল্যান্ডেও ছিল। ইংল্যান্ডে যখন মেশিন আসা শুরু হয়, অর্থাৎ যখন টেক্সটাইল স্পিনিং হুইল প্রথম অটোমেটেড হয়, মানে স্টিম দিয়ে অটোমেট করে। তো আগে স্পিনিং হুইলে যারা খুব এক্সপিরিয়েন্সড মানে উইভার ছিল আর কি, তারা একটা সময় 15 বছরের মধ্যে সব চাকরিচ্যুত হতে শুরু করে। মানে দিস উইল বি দ্য সিমিলার থিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যা হাল হতে চলেছে। তো তখন উইভাররা যাবে কোথায়? প্রচণ্ড রেগে গিয়ে স্টিম ইঞ্জিন এবং স্পিনিং হুইল তারা অনেক জায়গায় ভাঙচুর করতো। এআই তো ভাঙচুরও করতে পারবে না, আমি তো সেই অবস্থাতেও নেই। তা আমি মানুষের ইমোশন বুঝতে পারি, মানুষ চায় না যে সে আউটডেটেড হয়ে যাক, এতদিন ধরে সে শিখেছে ভাই। এবং আমি দেখছিলাম এই যে টিসিএস যে 50% লে অফ করেছে কলকাতায়, এবং কলকাতায় টিসিএস লে অফ হচ্ছে, এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলি আমাদের লে অফ হচ্ছে, এই হচ্ছে, কেন এর জন্য আমাদের তাইরি দেওয়া হচ্ছে। ফেসবুকে লিখলো, কেউ তাদের পাত্তা দিল না। কেন পাত্তা দেবে ভাই? তোরা কি অন্য লোকের যখন প্রবলেম হয়েছে তোদের কথা শুনেছিস? তোরা তো তখন মস্তি করছিলিস, নিজের আইটির ভালো স্যালারি পাচ্ছিলিস বলে। এই তো মানুষের অবস্থা। তো ঘটনাটা হচ্ছে এইখানে যে পৃথিবীর ইতিহাস খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে বিজনেসের রিয়ালিজম, যেটা ব্যবসা যেদিকে চলছে, প্রযুক্তি মানে টেকনোলজি যেভাবে বিজনেসকে মডেল করেছে, ডিস্ট্রিবিউশনকে মডেল করেছে, তার বাইরে মানুষ যেতে পারে না। বাইরে এটা আমার নয়, এটা কার্ল মার্কস 200 বছর আগে বলে গেছে। বিপ্লব পাল নতুন কিছু আবিষ্কার করছে না। এটাই কিন্তু প্রপার ম্যাক্সিজম, যে যেভাবে টেকনোলজি মানুষকে পরিবর্তন করে, ডিস্ট্রিবিউশনকে পরিবর্তন করে, প্রোডাকশনকে পরিবর্তন করে, সোসাইটি তার অ্যারাউন্ডে সেটেলড হয়, নট আদারওয়াইজ। তো আপনাদের যে স্কুলিংয়ের ব্যাপারটা, কাউকে ফিজিসিস্ট হতে হবে, কেমিস্ট হতে হবে, ম্যাথামেটিশিয়ান হতে হবে, এই হতে হবে, বায়োলজিস্ট হতে হবে, এই যে প্রশ্নগুলো আপনারা আমাকে করছেন, এই কোশ্চেনগুলোই তো রিভেলেন্ট হতে শুরু করছে। এই কোশ্চেনগুলোরই তো কোনো আস্তে আস্তে ভ্যালু থাকছে না। কিন্তু সেখানে আমি বারবার করে বলছি অল্টারনেটিভ হচ্ছে পলিম্যাথ। লোকে বলছে আপনি অল্টারনেটিভ বলছেন না, বুলশিট। আমি বারবার আপনাদের অল্টারনেটিভ বলেছি, 10 বার বলছি, আসলে আপনাদের বোঝার মতো মাথা নেই। আমি বারবার বলছি বিজনেসে যান, বিজনেস ইজ ওয়ান থিং দ্যাট এআই ক্যানট টেক। এআই হেল্প করতে পারে সেই বিজনেসে, এবং আমি অসংখ্য লিখেছি যে এই এআইয়ের যুগে আপনি কী করে টিকে থাকবেন। সেগুলো কেউ পড়ছে না, আমার ভিডিওটা কেউ দেখছেও না, তো টাইটেলটা পড়ছে, টাইটেলটা পড়ে এসে হেগে দিয়ে চলে যাচ্ছে। তো যেমন লো কোয়ালিটির বাবা মা, তেমন লো কোয়ালিটির ছেলে মেয়ে হবে, আর কী করা যাবে।